জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ এনসিপি আদায় করে ছাড়বে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিও জানান নাহিদ ইসলাম। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 11:15টার দিকে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন এনসিপির নেতৃবৃন্দ। পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে, শেষ করতে হবে গণহত্যার বিচার কাজ। হাজার মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে গড়তে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই শুধু সরকার পতনেরই আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। জুলাই ঘোষণাপত্র ও সনদ এনসিপি আদায় করবে বলেও জানান তিনি। আমরা আমাদের যে জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন মানুষের কাছে তুলে ধরা হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যতদিন নতুন বাংলাদেশ না হবে ততক্ষণ ছাত্র জনতার নেতৃত্বে এনসিপির সংগ্রাম অব্যাহত থাকবে। বছর ঘুরে আবার এসেছে সেই জুলাই। জুলাই মানেই বাঙালির বুকে গাথা এক দগদগে ক্ষত, এক রক্তাক্ত ইতিহাস। আবু সাঈদ মুগ্ধদের স্বপ্ন যেন বৃথা না যায়, তাদের স্বপ্ন যেন আটকে না থাকে কাগজে কলমে। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হোক, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামের রংপুর জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা। আজ রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী ও সেক্রেটারি এনামুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা আবু সাঈদের বাড়িতে যান। এ সময় আবু সাঈদের বাবা মার সাথে মতবিনিময় করেন তারা। বলেন, আবু সাঈদ জুলাই বিপ্লবের অন্যতম পথিকৃৎ। এ সময় দ্রুত আবু সাঈদ হত্যার বিচার কাজ শেষ করে অন্যান্য শহীদের হত্যার বিচার শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। পরে আবু সাঈদের কবরে সূরা ফাতিহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন উপস্থিত জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে চট্টগ্রামে ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে জুলাই যোদ্ধাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। গত রাত 12টার প্রথম প্রহরে চট্টগ্রাম নগরের 16 শহর রেল স্টেশনে এটি অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। ফ্যাসিবাদের সময় তরুণদের মতামত দেওয়ার অধিকার রাখা হয়নি, অথচ এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। যশোর সার্কিট হাউস পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে 2 প্রকৌশলী সহ 3 জন নিহত হয়েছেন। আজ বেলা 12টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভেলপার কোম্পানি 9 তলা ভবনের একটি কাজ চলছিল। ওই ভবনের 6 তলায় কাজ পরিদর্শন করছিলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাইড ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, শ্রমিক নুরু সহ আরও কয়েকজন। হঠাৎ 6 তলার কার্নিশ ভেঙে তারা নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে নিহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আজিজুর রহমান ও শ্রমিক নুরু। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এলাকার লোকের যত অসুবিধাই হোক কেউ কোনো কথা বলার সুযোগ পায়নি, কিংবা কারোর কথা সে কখনোই শোনেনি, কারোর অসুবিধাটাও সে দেখেনি। আজকে এত বড় একটা অনিয়ম না হলে তিনটা জীবন শেষ হয়ে যেত না। যে এত বড় একটা বিল্ডিং নিম্নমানের কাজ করাতে আজকে 3টি প্রাণ ঝরে গেল। 1 ইঞ্চি ফুটো করে গার্ডারগুলো দেওয়া হয়েছে, কিন্তু এখানে মিনিমাম 1 ফিট গার্ডার দেওয়া উচিত ছিল, রড সেটা নাই। এটা পূর্ণাঙ্গ ভেঙে ফেলা হোক। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগারে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার 57 বছরের প্রথমবারের মতো বাৎসরিক পরিশোধন সক্ষমতা অতিক্রম করেছে। সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 15 লাখ মেট্রিক টনের স্থলে 15,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা এক বছরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড। দুপুরে একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শরীফ হাসনাত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল হাসান। আগের কি চাপ ছিল না ছিল ওগুলো আর এখন আমাদের হিসাবে বলতে না, ওটা অতীত। এবং ইআরএল এর রিকোয়ারমেন্ট আমি 10 মাস এই কোম্পানির সাথে জড়িত আছি। প্রথম দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তার একাংশের কাজ খুব অনতিবিলম্বেই শুরু হয়ে যাবে। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জের শহরে শ্রমিক সজল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার এই রায় দেয়া হয়। মুন্সিগঞ্জ শহরে ত্রিমুখী সংঘর্ষে সজল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, গত 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে মোহাম্মদ সজল সহ 3 জন নিহত হন এবং 2 জন গুরুতর সহ আহত হন 2 শতাধিক ছাত্র জনতা। এ ঘটনায় এখন পর্যন্ত 3টি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ করা হয়েছে। সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বলাকা উদ্যান চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় জেলা প্রশাসককে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। আশুলিয়ায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে মোহাম্মদ শামীম শেখ ওরফে মুন্না শেখ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে থানা পুলিশ। দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি 7.65 বোরের পুরাতন পিস্তলের ম্যাগাজিন সহ 2 রাউন্ড গুলি, চাপাতি, দা, ভাইকিং, কুড়াল, ছুরি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক সহযোগী মোহাম্মদ স্বপন ও বাবু ওরফে কালা বাবু ও জুনায়েদ হোসেনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন রকমের অপকর্ম করে আসছিল এবং আরও জানা যায় যে তার সাথে যে রিসেন্টলি ডিএমপির ভিতরে যে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে, শুটার বাপ্পি, যে পুলিশের উপরে আক্রমণ করেছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে এমপি সদর দপ্তরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অফিসার অ্যাডিশনাল আইজিপি মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। কোনো উদ্যমে কাজ শুরু করছে। এখনও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা আশা করি সেই সীমাবদ্ধতা আমরা ওভারকাম করে আমরা আমাদের আগামী দিনের কাজ, যে আমাদের চ্যালেঞ্জ আছে, আগামীতে নির্বাচন আছে, আমরা এবং জনসাধারণের যে আস্থা, আমি মনে করি রাজশাহীতে মোটামুটি আস্থা ফিরে আসছে। আমাদের পুলিশের মনোবলও এখন ফিরে আসছে পুরোপুরি, তারা সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করছে। এবার আমাদের কৃষি। নরসিংদীর বেলাবো উপজেলার হোসেননগর পাইলট স্কুল মাঠে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় স্কুল মাঠের চারপাশে ও রাস্তা পাশে তালের চারা গাছ সহ বিভিন্ন জাতের চারা গাছ রোপণ করা হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসেবে চারা গাছ রোপণ ও কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ও উদ্বোধন করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন। এ সময় উপস্থিত নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার। তো আমরা আজকে এখানে বেশ কয়েকটা কাজ একসাথে। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 2024-25 অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ আশেক মাহমুদ। উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা এর উদ্বোধনী করেন। 2024-25 অর্থ বছরে খরিফ 2025-26 মৌসুমে উপসি, রোপা, আমন, ধান, মরিচ, গ্রীষ্মকালীন উফশি সবজি বীজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক 590 জন কৃষক কৃষানীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাসিরউদ্দিন, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ এলাকার কৃষক কৃষানীরা এ সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন ও সিলিমপুর ইউনিয়নের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলার ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন ইসলাম, পোড়াবাড়ি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বজলু, সিলিমপুর ইউনিয়ন যুব দলের সভাপতি নাদিম মাহমুদ, লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরাবাড়ি ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো রূপান্তরের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হয়। আবু সাইদ জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। সভায় স্থানীয় নেতাকর্মীরা আগামী নির্বাচনে দলের অবস্থান, প্রস্তুতি ও করণীয় নিয়ে মতামত দেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের 10 নম্বর সেক্টরে জবাইকৃত 5টি ঘোড়া উদ্ধার করেছে আনসার সদস্যরা। মঙ্গলবার ভোরে আনসারের একটি টহল দল এ জবাইকৃত ঘোড়া উদ্ধার করে। জানা গেছে রাত 3টার দিকে আনসার দলের টহল টিম পূর্বাচলের 306 নম্বর রোডের 5 নম্বর প্লটে টহলরত অবস্থায় 5টি জবাইকৃত ঘোড়া দেখতে পায়। পরে আনসার সদস্যরা 999-এ ফোন করে পুলিশকে খবর দেন এবং ফয়েজ মিয়া নামক এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। সোনারগাঁয়ে বহিষ্কৃত বিএনপি নেতা আতাউর রহমান মুকুল ও আওয়ামী লীগের নেতা আলাউদ্দিনের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে চলমান রাস্তার কাজের ইট চুরির প্রতিবাদ করায় স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এর আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী নুরুজ্জামান, আফরোজা বেগম, সরোয়ার হোসেন সহ শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন। বরগুনার তালতলিতে শহীদ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার তালতলি সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা দাবি করেন সন্ত্রাসী কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিক্ষোভ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাময়িকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নৌবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, শ্রমিক দলের সভাপতি আল আমিন সহ আর অনেকে। নাটোরের সিংড়ায় বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা তুলে ধরে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন দলটির স্থানীয় নেতারা। মঙ্গলবার সিংড়া পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, অ্যাডভোকেট আকরাম হোসেন সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। গাজীপুর 4 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে দুর্গাপুর ইউনিয়নে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী। তিনি বলেন, আগামীতে যদি কাপাসিয়া থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে যুবকদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ সময় তিনি দুর্গাপুর ও চাঁদপুরের ব্যবসায়ীদের সাথে দাঁড়ে দাঁড়ে গিয়ে কুশল বিনিময়ে অংশগ্রহণ করেন এবং তাদের দুঃখ দুর্দশা শোনান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার সহকারী সেক্রেটারি আবুল ফাত্তাহ, দুর্গাপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। গাজীপুরের কালিয়াকৈরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। কালিয়াকৈর উপজেলার জামতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ব্যবহার করে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি জমি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার বাবারে, আমার ভাইরে, আমার ফ্যামিলির কেউই থাকতে পারতেছে না। দেলোয়ার 3 বছর আগে থেকেই পাইকারি করতেছে, সেই জায়গা পায়। আর আবার এই বাড়ি ঘর করতে সময় আমাদের কিছু বাড়ি ঘর ছিল আগে, আবার কিছু করতে সময় বাধা দিচ্ছিল। আমরা ওর নামে কেস করছি, করে মামলা চলমান চলতেছে এখনো। সিরাজগঞ্জ জেলার চৌহালি ও বেলকুচি উপজেলায় মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন ও প্রশাসনের উদ্যোগে মসজিদে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের নির্দেশনার আলোকে বাদ জোহর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুলাই মাসে গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় ইমাম, আলেম, ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের ছোড়া গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় নিহত রবিউল করিমের প্রতিষ্ঠিত স্কুলের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ কর্মকর্তা রবিউল করিমের কবরস্থানের সামনে গিয়ে শেষ হয় এবং পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মোনাজাত করা হয়। এরপর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিহত রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা, ছোট ভাই শামসুজ্জামান শামস, বিদ্যালয়ের সভাপতি শওকত আলী, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে নতুন করে আরও 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 145 জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিদিনের প্রতিবেদনের তথ্যানুযায়ী গত 24 ঘন্টায় 13টি ল্যাবে 219 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শেভরন ল্যাবে 7 জন, এপিক হেলথ কেয়ার, ন্যাশনাল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন করে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া 10 জনের মধ্যে 7 জন নারী এবং 3 জন পুরুষ। এছাড়া 145 জনের 72 জন পুরুষ এবং 72 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। টেকনাফে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ জানান, দুপুরে কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক কোস্টগার্ড স্টেশন টেকনাফে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন 226 জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাইম হাসান। কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নের স্বাভাবিক কার্যক্রম চলছে। বন্দরে আটকে থাকা পণ্য খালাসে বেড়েছে আমদানি রপ্তানি ডেলিভারির চাপ। দ্রুত পণ্য খালাসে আনুষঙ্গিক প্রক্রিয়ার স্বার্থে কাস্টম ও বন্দরের সহযোগিতা চান সেবাগ্রহীতারা। বন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল অপেক্ষারত 4টি জাহাজ কন্টেইনার নিয়ে গেছে। রপ্তানির অপেক্ষায় আছে 14,000 কন্টেইনার। দ্রুত পণ্য আমদানি ও রপ্তানিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস। কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতি করে আসামির নাম বাদ দেওয়ার ঘটনায় কক্সবাজারের সাবেক ডিসি ও সাবেক জেলা ও দায়রা জজ সহ 5 জনের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের আদেশ দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান চার্জ গঠনের এই আদেশ দেন। আগামী 3 আগস্ট মামলাটির সাক্ষীর জন্য দিন ধার্য করেছে আদালত। একই সাথে পরবর্তী শুনানি পর্যন্ত আসামিদের জামিন কার্যকর থাকবে। চার্জ গঠন শুনানির সময় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদেকুল ইসলাম তালুকদার সহ 5 আসামি আদালতে হাজির ছিলেন। ময়মনসিংহ নগরীর গুলকি বাড়ি এলাকায় 2 সন্তানের জননী রওশন আক্তারকে ছুরিকাঘাতে হত্যার পর ফাঁসিতে আত্মহত্যা করেছে প্রবাসী প্রাক্তন স্বামী রকিবুল করিম রাকিব। সিসিটিভির ফুটেজে দেখা যায়, আজ ভোরে বোরকা পরে কাজের মেয়ে সেজে বাসায় ঢুকে নিজের কলেজ পড়ুয়া মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে এই হত্যাকাণ্ড চালায় রাকিব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গৃহবধূ রওশন আক্তারের বাড়ি নেত্রকোনা জেলার রাজুর বাজার এলাকায় এবং ঘাতক রাকিবের বাড়ি নগরীর শানকিপাড়া এলাকায়। আজকে ভোর 5টার দিকে সে বাসায় এসেছেন। এটা তার স্ত্রী থাকে, যদিও 3 মাস আগে স্ত্রী কর্তৃক সে তালাকপ্রাপ্ত হয়েছে, এখনও এটা এক্সিকিউটিভ হয় নাই। সেখানে তার 2 মেয়ে সহ তার স্ত্রী এখানে থাকে। সে এসে প্রথমে একটা চাকু নিয়ে এসেছে, সে চাকু দিয়ে তার স্ত্রীকে উপর করে বুকের মধ্যে স্ট্যাব করেছে, ওখানে সে মারা যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চয়তা কাটিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক MAO রাজাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ 2 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার সহ অন্যান্যরা। একজন কর্মী হিসাবে, দেশ নায়ক জনাব তারেক রহমানের একজন কর্মী হিসাবে আমি দিরাই এবং শাল্লার মানুষের খেদমত করার সুযোগ চাই। বন্ধুগণ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্যদের উপর মাদকাসক্ত সন্ত্রাসী কর্তৃক হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম। সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ঘটনা 24 ঘন্টা পর মামলা রেকর্ড হলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মাদকসেবী সহ দেশি যে আগ্নেয়াস্ত্র আছে, হকি স্টিক, রড, হাতুড়ি, কোরান সহ সমস্ত দেশি অস্ত্র দিয়ে আমাদের উপরে আয়নার মতো ঝাঁপিয়ে পড়েছে।
নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে নীলফামারী পৌরসভা। ঐতিহাসিক ফুটবল খেলার বড় মাঠে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি। উৎসাহ, উদ্দীপনা আর খেলোয়াড়দের তুমুল লড়াইয়ে দর্শকদের টান টান উত্তেজনা খেলায় সৈয়দপুর উপজেলার ফুটবল দলকে 1-0 গোলে পরাজিত করে নীলফামারী পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন জেলা প্রশাসক নাইরুজ্জামান।